হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানালো গুম খুনের শিকার স্বজনরা। সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০। সহজে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না ভারত, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক চাপে গুরুত্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে গুম হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম হওয়া পরিবারদের সংগঠন মায়ের ডাকের সমাবেশে অংশ নিয়ে তারা একথা বলেন। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে। কত জায়গায় ঠকাইছি বাজারে, আমার রান্নার মানি কি গারে। এই কান্না হাসিনার শাসনামলে স্বজন হারানোদের। গেল ১৫ বছরে গুম খুনের শিকার হওয়া ভুক্তভোগী পরিবারদের নিয়ে এই গণজামায়াতের আয়োজন করে সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ের ডাক। সবার কণ্ঠে এক সুর, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। দাউদকান্দি ব্রিজের তাই ওই র্যাব বাহিনী গুম করে ফেলাইছে আজকে 10 বছর। আমার বাবার দোষটা কি ছিল যে আমার বাবাকে এভাবে গুম করা হয়েছে? বছরের পর বছর নিজের পরিবার থেকে দূরে রাখা হয়েছে। আমি আমার বাবা কেন গুম করা হয়েছে এটার বিচার চাই সবার থেকে। খেলা খুকুকে আমার এলাকাকে কারণে আমার এলাকাকে সামনে এক ঘরে এদিকে ঘুরিয়ে গে এদিকে হয়ে যায়। কোকে আমরা সবাই এক থাকি, খুবই হাঁকি আমাকে কিছুই করতে পারবে না। অনেকে আসেন ফ্যাসিবাদের আমলে নিজের উপর হওয়া নির্মম অত্যাচারের বিচার চাইতে। আমার উপর আওয়ামী লীগকে যেভাবে নির্যাতন করছে, সেই নির্যাতনের প্রতিকারের সুষ্ঠু বিচার পাওয়ার জন্য মায়ের ডাকে সারা পাই আমি এখানে আছি। এই যে আমার জীবনে একটা অঙ্গ আওয়ামী লীগ দূষরা কেড়ে নিয়ে গেছে পুলিশ বাহিনী লেলি দিয়ে। জুলাই গণহত্যা, পিলখানা হত্যা সহ গত ১৬ বছরে রাজনৈতিক বিভিন্ন হত্যা ও গুমের প্রসঙ্গ উঠে আসে অনুষ্ঠানের আলোচনাতেও। আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে। শত মাকে সন্তান হারা করেছে। এই ৭১কে পুঁজি করে যারা এই ৭১কে আওয়ামী লীগীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই যে হত্যাগুলো হয়েছে, এই যে জুলুমগুলো হয়েছে, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশকে গণজুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে, সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায়, আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না। গণজামায়াতে অংশ নেয় অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি দূতাবাস ও সরকারের প্রতিনিধিরা। ভারত বিতর্ক ও শেখ হাসিনার বিচার হয়ে ওঠে আলোচনার মূল বিষয়। এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি। সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই ২৪-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। সংহতি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশনায়ক জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করছি। মায়ের ডাকে সাড়া দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। বলেন, আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে, এখন যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের চিহ্নিত করতে হবে। এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ, যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি, সেই রাজনীতির উপর ভিত্তি করে কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল। এই মানবাধিকার হরণ এবং গণহত্যার সাথে তারা জড়িত। শেখ হাসিনার হাতে রক্তের দাগ সবসময়ই ছিল। খুব কম সময়ের মধ্যে হাসিনার বিচারের দাবি ছিল সবার কণ্ঠে। বিচার করে দেন আমাদের। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপরে হামলায় ৮৮ ঘটনায় ৭০ জন গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতীয় কোস্টগার্ড যাদের ধরে নিয়ে গেছে তাদের ফিরিয়ে আনতে কাজ চলছে। মেহেদী হাসানের রিপোর্ট।
শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পর ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন নিয়ে ঢালাও অপপ্রচার চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, এ ধরনের ঘটনায় 22 অক্টোবর পর্যন্ত 88টি মামলা হয়েছে, আর তাতে গ্রেফতার 70 জন। যদিও এটা ধর্মীয় রিলেটেড, মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস, অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেথের, তো রুলিং পার্টির মেম্বার ছিলেন, তাকে অ্যাটাক করা হয়েছে। বাট যেহেতু ভায়োলেন্স হয়েছে, যেহেতু এটা একটা ক্রাইম কমিটেড হয়েছে, আমরা কেসগুলো করেছি। ব্রিফিংয়ে ভারতীয় কোস্টগার্ড যাদের ধরে নিয়ে গেছে তাদের উদ্ধারে কাজ চলছে বলেও জানানো হয়। যাদেরকে ধরে নিয়ে গেছে সে বিষয়টা আমাদের কোস্টগার্ড এবং আমাদের ওই পার্টিকুলার যেই জায়গায় হয়েছে সেগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেখছে। আগামী বছর রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের কথাও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। এই রোহিঙ্গা যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের ধরে নেওয়া নাবিকসহ জেলেদের ফেরত চায় স্বজনরা। বোট মালিকরা জানিয়েছেন আটক জেলেরা নিরাপদে আছে। আর সামুদ্রিক মৎস্য অধিদপ্তর বলছে ভারতীয়দের হাতে আটক জেলেদের ছাড়িয়ে আনতে কাজ করছে নৌবাহিনী কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। খুলনার হিরন পয়েন্ট এলাকা থেকে সোমবার সকাল 10টার দিকে মেঘনা 5 ও লাইলা 2 নামের দুইটি মাছ ধরার জাহাজ ও এর 79 জন ক্রুকে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। বোট মালিকরা জানিয়েছেন তাদের ছাড়িয়ে নিতে উড়িষ্যার কাছাকাছি প্যারাদ্বীপ উপকূলীয় ক্যাম্পে রাখা হয়েছে। লাস্ট ইনফরমেশন হচ্ছে ওরা 9-10 নটিক্যাল মাইল দূরে এই মুহূর্তে ড্রিফটিং করতেছে। ওইটা হচ্ছে ইন্ডিয়ান প্যারাদ্বীপ নামে একটা জায়গা আছে, ওইখান থেকে। এদিকে আটককৃতদের দ্রুত ছাড়িয়ে আনার দাবি স্বজনদের। অফিসে আসার পরে এখন আমাদের বলছে যে দেখেন আমাদের এদিকে একটা মিটিং চলতেছে, সব মা বোনদেররা তো কান্নাকারি করে ওদের জন্য। আমরা চাইতে নিঃস্বার্থভাবে আমাদের ভাইদেরকে ফিরিয়ে আনা হোক। বোট মালিকরা জানিয়েছেন বাংলাদেশের জলসীমানা থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহোদয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি আবেদন দিয়েছি কিভাবে ঘটনাটা ঘটেছে। সামুদ্রিক মৎস্য অধিদপ্তর বলছে আটক জেলেদের ছাড়িয়ে নিতে নৌবাহিনী ও কোস্টগার্ড তৎপরতা শুরু করেছে। কি করণীয় বা কি হতে পারে এই বিষয়ে আমরা পত্র লিখেছি, আর এমনি কোস্টগার্ড নৌবাহিনী তারা দ্রুত তৎপরতা চালাচ্ছে। FB মেঘনা 5-এ নাবিকশো 37 এবং FB লাইলা 2-তে 42 জন ক্রু ছিল। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ভারত বাংলাদেশের টানটান উত্তেজনার মধ্যেও দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে বরফ গলানোর চেষ্টা করা হলেও থাকবে রাজনৈতিক চাপ, এমনটাই মনে করছেন কূটনীতিকরা। তবে দিল্লির পররাষ্ট্র সচিবের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় বিএনপি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 5 আগস্ট পট পরিবর্তনের পর ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরটি ছিল দুই রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠিত বৈঠকগুলোতে উঠে এসেছে সংখ্যালঘু ইস্যু, অপতথ্য প্রচার, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য, সীমান্ত হত্যা এবং আঞ্চলিক বাণিজ্যের মতো জটিল অনেক বিষয়। দুই দেশের সম্পর্ক যখন তলানিতে, ভারতের পররাষ্ট্র সচিবের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব সহজে আসবে না বলে মনে করছেন রাজনীতিবিদ থেকে শুরু করে কূটনীতিকরা। তারা এই পরিবর্তনকে সহজভাবে নিতে পারেনি বলেই এই খুনিকে আশ্রয় দিয়েছে। তো গণতন্ত্র যদি মানে, স্বাধীনতার প্রতি যদি শ্রদ্ধা থাকে আর মানুষের অধিকারের প্রতি যদি মমতাবোধ থাকে, তাহলে সেই দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব না হওয়ার কোনো কারণ নাই। আর এটার বিপক্ষে যদি অবস্থান নেয় তাহলে বন্ধুত্ব হবে ভাষা, বন্ধুত্ব হবে লুকানো চুকানো। তারা আমাদেরকে একেবারে চাপ সরিয়ে ফেলবে আমি কিন্তু এখনও সে চিন্তা করি না, কারণ বাংলাদেশের অভ্যন্তরে তাদের অনেক স্বার্থ আছে বলে তারা মনে করে। সুতরাং চাপ হয়তো কিছুটা কমতে পারে, তবে তারপরে আমি মনে করি যে তারা এক ধরনের রাজনৈতিক চাপ এই সরকারের উপরে রাখবে। বরফ গলছে বলতে পারেন, তবে এটা স্বাভাবিকীকরণ হবে না। তবে বিক্রম মিশ্রির এই সফরকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের প্রথম অধ্যায় বলে মনে করছেন তারা। 5 আগস্টের পরে আমি বলবো এই পররাষ্ট্র সচিবের সফর ভারত সরকারের থেকে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ
যার মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের আনুষ্ঠানিক একটা বক্তব্য রেখেছে। ভারত বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে এই যে আশাটা, এটি যদি তারা পজিটিভলি নেয়, তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বা ভাগ্য উন্নয়নে একটি পদক্ষেপ হিসাবেই দেখা যেতে পারে। তারা বলছেন, ভারতের পরবর্তী ইতিবাচক পদক্ষেপের উপরেই নির্ভর করছে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক। হয়তো বাড়ি যেতে যেতে আবার এটা তিনি মেনেও নিতে পারেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অভ্যন্তরে একাধিক হিন্দু রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। এরই মধ্যে ভারতের বিভিন্ন মিডিয়ায় এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, ভারত এমন কোনো উদ্যোগ নিলে তা সফল হবে না, বরং তারা উল্টো বিপদে পড়তে পারে। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে। এভাবেই ভারতীয় মিডিয়ায় চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে। তাদের পরিকল্পনা মাফিক উত্তরে রাজশাহী ও রংপুর এবং দক্ষিণে চট্টগ্রাম বিভাগকে আলাদা করে হিন্দু দেশ গঠনের কথা বলা হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ভারতের 7 সিস্টার্স। উত্তর পূর্বাঞ্চলের এই 7 রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের স্থল যোগাযোগের একমাত্র মাধ্যম শিলিগুড়ি করিডোর, যা বাংলাদেশ ও নেপাল সীমান্তের মাঝখানে মাত্র 22 কিলোমিটার প্রস্থের। বিশ্লেষকেরা বলছেন, এই অংশটুকু নিয়ে ভারত সবসময়ই ভীত থাকে, তাই তারা নিজের দুর্বলতা আড়াল করতেই চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার কথা বলছে। আর ভারতকে এমন সুযোগ করে দিয়েছে হাসিনা সরকার। এখন দুইটা প্ল্যান, একটা হলো এদিকে চিকেন নেক দিয়ে অ্যাটাক করবে রংপুরে নবাব, আর ওই দিক দিয়ে করবে আপনার আরেকটা আমাদের চিকেন নেক আছে, মুহুরী নদী আছে না, যেটা আপনি মনে করেন ফেনী, আর ওই পারে চিটাগং, এই পারে ফেনী। এটা কিন্তু একটা আমাদের দুর্বল কিনা আমাদের চিকেন নেক তাদের হাতে তুলে দিয়েছে। তবে ভারতের এ ধরনের পরিকল্পনা থাকলেও তা কখনো বাস্তবায়ন করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে এবং মূল ষড়যন্ত্র হতে হলে ভারত, এবং কখনো হিন্দু দেশ করতে চাবে ভারত বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য, বিভক্ত করার জন্য চেষ্টা করবে। এটা কোনো লুকিয়ে চুকিয়ে রাখার ব্যাপার না। চেষ্টা করলে যে সফল হবে এমন তো না। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করলে উল্টো ভারতকেই 7 সিস্টার্স নিয়ে বিপদে পড়তে হতে পারে বলেও জানান তারা। আমাদের সাথে বাড়াবাড়ি না করে আমাদের আর্মি প্রস্তুত, নেভি প্রস্তুত, এয়ারফোর্স প্রস্তুত, আমাদের বিমান আছে, আমাদের নৌবাহিনী শক্তিশালী আছে, আমাদের সামরিক বাহিনী বিপুলভাবে এখন শক্তিশালী এবং দেশপ্রেমী এমন ভাবে উদ্বুদ্ধ হয়ে আছে, তারা ফুঁসে আছে। যদি খালি একটা কিছু করে, ইন্ডিয়ার 7 সিস্টারকে আমরা স্বাধীন। যে কোনো ধরনের আধিপত্য প্রতিরোধ করতে বাংলাদেশ প্রস্তুত আছে বলে মনে করেন বিশ্লেষকেরা। ভারতের এই উলঙ্গ এই দুর্ব্যবহার করার কারণে আমাদের সবার রাজ্যের প্রয়োজনে ঐক্যের কাছাকাছি ঐক্যবদ্ধ থাকতে হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা, অধিনায়ক লিটন দাস। বিরতির পর আবারও আমন্ত্রণ 21 সংবাদ। বিশ্বখ্যাত নেচার সাময়িকীর 2024 সালের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে জাতি নির্মাতা আখ্যা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, আগস্ট আন্দোলনে হাসিনার পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্বের দায়িত্ব দেন ছাত্র জনতা। 6 দশকের পেশাগত জীবনে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা ডক্টর ইউনূসের জন্য রাষ্ট্র পরিচালনা বড় চ্যালেঞ্জ বলেও জানায় নেচার। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বৈপ্লবিক অর্থনীতিবিদ থেকে অপ্রত্যাশিত নেতা। আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ছাত্র সমাজের একমাত্র দাবি ছিল ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব দেয়া। এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে,
এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম। 80 কোটায় বয়স নিয়ে এখন 17 কোটি মানুষের দেশ পরিচালনা করছেন তিনি। বিশেষজ্ঞদের নিয়ে গ্রুপ তৈরি করে এমনভাবে প্রতিটি ক্ষেত্রে সংস্কার করছেন যাতে আগামীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকে। এমন চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য এবার বিশ্বখ্যাত সাময়িকী নেচারের 10 ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশন বিল্ডার ক্যাটাগরিতে তার স্থান। নেচারের প্রতিবেদনে বলা হয় 6 দশকের পেশা জীবনে কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেননি ডক্টর ইউনূস। তবে অর্থনীতি থেকে শুরু করে পরিবেশ এসব ক্ষেত্রে তার অবদান অসামান্য। সমাজের সবচেয়ে দরিদ্র মানুষের জীবন বদলে দেওয়া ক্ষুদ্র ঋণ তার যুগান্তকারী উদ্ভাবন, যা বিশ্বে মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় শান্তিতে নোবেলও জয় করে নেন ডক্টর ইউনূস। বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেওয়া ডক্টর ইউনূস ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন নতুন ভিন্ন এক বাংলাদেশে পরিবর্তনে ভূমিকা রাখছেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানালো গুম খুনের শিকার স্বজনরা। সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতায় 88 মামলা, গ্রেপ্তার 70। সহজে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না ভারত, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক চাপে গুরুত্ব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।